অফিস থেকে ফিরেই টেবিলে একটা পোস্ট কার্ড দেখলাম। জামা জুতো না খুলেই চেয়ারে বসে পোস্ট কার্ডটা তুলে নিলাম। অত্যন্ত খারাপ হস্তাক্ষরে ও খারাপ ইংরেজিতে লেখা একটা চিঠি। কোন পোস্ট অফিসের ছাপ পড়েছে তাতে, তাও বোঝা গেল না। চিঠিটা এইরকম: ভাই, আমি বিড়িগড়ের চন্দনী। সে যে চন্দ্রকান্ত আমাকে তুমি মহানদীর বুকে ভাসিয়ে বিদায় দিয়েছিলে, তারপর তোমার কোনো খোঁজই জানি না। তোমাকে আমার খুব দরকার, ভীষণ বিপদ আমার। যদি একবার আসতে পারো তাহলে বড় ভালো হয়। এলে চিরকৃতজ্ঞ থাকব। আমি টিকর পাড়ায় এসে রয়েছি, যত তাড়াতাড়ি পারো এসো। কিন্তু তুমি কি আর আসবে? ইতি তোমার চন্দনী। চিঠিটা পড়ে প্রথমে রাগ হলো। জঙ্গল পাহাড়ের এরা কিভাবে? আমরা কি কলকাতায় ভেরান্ডা ভাজি যে এসো বললেই আসতে পারি? তার উপর একটি যুবতী মেয়ে, যার সঙ্গে 10 পাল্লার রাজ্যের খন্দমালের বিড়িগড়ের পাহাড়ে আমার অল্প দিনের পরিচয়। সে কোন সুবাদে আমাকে এমন চিঠি লেখে, যেন আমার ভরসাতেই সে চন্দ্রকান্তকে বিয়ে করেছিল, আমার ভরসাতেই ঘর পাততে গেছিল তার সঙ্গে। ভাবছিলাম চিঠিটাই বা কাকে দিয়ে লেখালো। ইংরেজি তো দূরস্থান, উড়িয়াও লিখতে পারে বলে জানি না, কিন্তু অক্ষর পরিচয় না থাকলেও তাকে অশিক্ষিত বলতে পারি না। চন্দানীর একটি সহজাত এবং অভিজাত শিক্ষা ছিল, বন পাহাড়ের রাজকুমারীর মতো। চন্দ্রকান্ত ঘরে থাকার লোক নয়, যে জানে সেই জানে। তবুও জেনে শুনে কেন চন্দনী আগুন নিয়ে খেলতে গেল? যদি খেললই, আমাকে এতদিন পরে তার সঙ্গে জড়ালো কেন? এও মনে পড়ল, মেয়েটি আমাকে ভাই পাঠিয়েছিল। ওর বিয়ের সময় আমি ছিলাম। তেমন কোনো বিপদে না পড়লে সে আমার কলকাতার ঠিকানা জোগাড় করে অন্যকে দিয়ে চিঠি লেখাতো না। কিন্তু টিকরপাড়া যেতে হলে তো দিন 15 ছুটি না হলে নয়। ছুটি পাওনা আছে বটে, কিন্তু ছুটির দরকারও কম নয়। শেষদি জামাইবাবু জব্বলপুরে বদলি হয়ে যাওয়ার পর থেকে 2 বছর হলো লিখছে যাওয়ার জন্য। জামাইবাবুর একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে, যাওয়া কর্তব্য। মাকে নিয়ে দক্ষিণ ভারত দেখিয়ে আনার কথা বহুদিন থেকে ভাবছি। এর মধ্যে চন্দনীর ভূমিকা কি? সে আমার কে? বিরক্ত হয়ে পোস্ট কার্ডটা ছিঁড়ে ফেললাম। রাতে খাওয়া দাওয়ার পর রোজই ঘন্টা দুয়েক কিছু পড়ি বা লিখি। লেখাপড়া কিছুই হলো না। মনটা কেবলই ছেঁড়া কাগজের ঝুড়িতে ছিঁড়ে ফেলা পোস্ট কার্ডটার টুকরোটার মতো পাখার হাওয়ায় বিক্ষিপ্ত হতে লাগলো। আস্তে আস্তে অনেক কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল চন্দনী ও চন্দ্রকান্তকে নতুন করে। চন্দনীর কালো চিকন সমর্পণী চোখ দুটি মনের চোখে চকচক করে উঠল। হঠাৎ নিজেকে বললাম, এ জীবনে কটা কর্তব্যই বা তুমি করেছ? মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের প্রতি। আর যাকেই মানাক, তোমাকে কর্তব্যের দোহাই মানায় না। মেয়েটি নিশ্চয়ই বড় বিপদে পড়েছে, নইলে এমন করে ডাকে না কেউ কাউকে। ঘুমোতে যাওয়ার ঠিক আগে ঠিক করলাম, কাল সকালে গিয়েই বড় সাহেবের সঙ্গে দেখা করে ছুটির দরখাস্ত করব। পরদিন ছুটিও পেয়ে গেলাম আশাতীতভাবে। আমার ছোট অফিসের বড় সাহেব বললেন, 15 দিন কেন, তুমি 20 দিনই নাও না কেন? পরে বরং আর ছুটি পাবে না। তোমাকে বোম্বে পাঠাবো 3 মাসের জন্য, ফিরে এলে। বড় সাহেবের ছোট ছেলে এস্টেটসের হোস্টনে খুব ভালো চাকরি পেয়েছে। ছেলেটিও ব্রিলিয়ান্ট। খবর এসেছে গতকাল। সাহেবের আজ মেজাজ শরীফ। ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে সৌমেন বাবুকে একটা ট্রাঙ্ক কল করে বুক করে দিলাম। আগামী রবিবার পুরী এক্সপ্রেসে ভুবনেশ্বর পৌঁছাবো।
তারপর ওদের বাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমাকে একটা জিপ দিতে হবে দিন 15 জন্য। একটু পর ট্রাঙ্ক অপারেটর জানালো, লাইন আউট অফ অর্ডার। তাই ফোনোগ্রামই করে দিলাম। সৌমেন বাবুরা এবার জুকু ক্যাম্পে ক্যাম্প করেছেন। সেখানে কাঠ কাটা হচ্ছে। টুলুঙ্কার কাছে ভীমদারের পুরনো ক্যাম্পটাও আছে। কিন্তু এবার কি আর ক্যাম্প থেকে জঙ্গল দেখার সৌভাগ্য হবে আমার? চন্দনীর বিপদটা কি কে জানে। সৌমেন বাবু দুপুরে খাওয়ার সময় বললেন, উনি কোনো খবরই জানেন না চন্দনীর, এবং একটু অভিমান মিশ্রিত বিরক্তিও দেখালেন। কোর্টকে এত লোক থাকতে, ভুবনেশ্বরে সৌমেন বাবু নিজে থাকতে, তবু চন্দনী হঠাৎ কলকাতা থেকে আমাকে তলব করেছে বলে। তারপর হেসে বললেন, যারা ঝুট ঝামেলা ভালোবাসে, ঝামেলা ঝক্কি তাদের চুম্বকের মতো আকর্ষণ করে, বুঝলেন? আমি হেসে বললাম, যা বলেছেন। সবজি মন্ডিতে গিয়ে কিছু কাঁচা বাজার করে নিয়েছিলাম। চাল, ডাল, তেল ও ঘি। কোথায় থাকবো, কি খাবো কিছুই ঠিক নেই। তবু থাকলে ভালো হতো। ট্রিপল চেয়ে নিলাম একটা, আমার পয়সা থাকলে। পুরনো স্টেশন ওয়াগন কিনে ডিজেল ইঞ্জিন বসিয়ে ক্যারাভান বানিয়ে নিতাম একটা। যে কোনো জঙ্গলে যেখানে সেখানে যখন ইচ্ছে থাকা যেত তাহলে। এই জীবনে অনেক স্বাদই অপূর্ণ রইল, তার মধ্যে এও বড় একটা স্বাদ। হিন্দোলের পর ঢেক-কানল পেরোলাম। গরম এখনো তেমন পড়েনি। সামনেই দোল। ঢেক-কানলে 1 কাপ চা আর পোড়ো পিঠে খেয়ে শেষ বিকেলে অঙ্গলে এসে পৌঁছালাম। অঙ্গল থেকে টিকরপাড়া যাব। গহন জঙ্গল পথের দুপাশে। অন্য জানোয়ারের ভয় করি না। পথে হাতি পড়লে মুশকিল করতে পারে। পূর্ণাকটে যখন এসে পৌঁছালাম তখন অন্ধকার ঘন। এখানে আর 1 কাপ চা খেয়ে টিকরপাড়ার দিকে চললাম। টিকরপাড়ার ঘাটে গিয়ে জিপ থামালাম প্রায় 150 মাইল এসে। জিপটা একটা দোকানের সামনে পার্ক করিয়ে দোকানিকে জিপ দেখতে বলে ঘাটের মুখে শেষ যে দোকান, সেখানে গিয়ে শুধলাম উড়িয়াতে, চন্দনী বলে কোনো মেয়ের খোঁজ জানো, টিকরপাড়ায় থাকে। এই দোকানদারেরা আমাকেই চেনে। বৌদ্ধ ও ফুলবাণী যাতায়াতের পথে অথবা জঙ্গল থেকে এসে অনেক সময় আমরা টিকরপাড়ার ঘাট থেকে মাছ কিনে এইসব দোকানে ভেজে নিয়ে খেতাম। এখানকার মহানদীর সাতকোশিয়া গন্ডের মাছের স্বাদই আলাদা। দোকানি অবাক হয়ে বলল, কে চন্দনী? আমি চন্দনী চন্দ্রকান্ত, দুজনের কথাই বললাম। লোকটা চিনল বলে মনে হয় না। তারপর বলল, আপনি বসুন, আমি খোঁজ করছি। আমি ওর দোকানের সামনে বাঁশের বেঞ্চে বসে পাইপটা ধরালাম। সামনে মহানদীর সাতকোশিয়া গন্ড। আবছা চাঁদের আলোয় ভারী সুন্দর দেখাচ্ছে। শীতল পানির উল্টো দিকে বাঁক নিয়েছে নদীটা। ওপারে পদ্মতলা শীতল পানি, মাথা উঁচু ঘন অরণ্য বেষ্টিত পাহাড়, বন, পাহাড়, নদী, নদীর পাড়ে বেঁধে রাখা ছোট ছোট জেলে নৌকো, হিলজার্স কোম্পানির মোটর বোটটা, সবই যেন চাঁদনি রাতে কেমন মোহময় আর অপার্থিব বলে মনে হচ্ছে। খুব জোরে নিঃশ্বাস নিলাম আমি। ফুসফুস সাফ হয়ে গেল। অনেক অনেক দিন পর আমি আমার একান্ত বিশ্বস্ত প্রেমিকার কাছে এসেছি। এই বন, পাহাড়, নদী ও জঙ্গলের গন্ধ, খোলা বাতাসে এলোমেলো চুলের স্বস্তি, সবকিছু কি ভালো যে লাগছে তা কি করে বলবো। কলকাতার খাঁচায় বন্দি একটা দুপেয়ে জানোয়ার বহুদিন পর 4 পেয়েদের রাজ্যে ফিরে হাঁপ ছেড়ে বাঁচল। অনেকক্ষণ পরে দোকানি ফিরে এলো, সঙ্গে মোটা সোটা একজন হস্তিনী মেয়ে। দোকানি গম্ভীর মুখে বলল, মাউসি, অর্থাৎ মাসি খবর জানে। মাউসি পাকা ব্যবসাদারের মতো মুখ করে শুধল,
আমি কি চাই? কোন বয়সের মেয়ে চাই? থতমত খেয়ে দোকানের দিকে চাইলাম আমি। দোকানি আমার চাউনি আমাকে ফেরত দিয়ে মাউসিকে বলল, চন্দনী, বাবু চন্দনীকেই চাই। মাউসি তাচ্ছিল্যের গলায় বলল, চন্দনীর ঘরে লোক আছে, তোমাকে একটু দাঁড়াতে হবে। তারপর আবার জিপ গাড়ি ও আমার ভদ্র পোশাক তীক্ষ্ণ চোখে দেখে নিয়ে বলল, সারা রাত থাকবে? কি বলবো ভেবে না পেয়েই বললাম, হুম। তবে 10 টাকা লাগবে। আমার 5 টাকা। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল মাসি। বললাম, ঠিক আছে। দোকানি আমার চোখের দিকে চেয়ে বুঝলো কিছু একটা গোলমাল হয়ে গেছে। তারপর বলল, চা বানাই। বললাম, বানাও। মাউসি অগ্রিম 15 টাকা নিয়ে চলে গেল। তারপর বলল, ঘর খালি হলে তোমাকে এখান থেকে ডেকে নিয়ে যাব। আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। এই ঘাটে বহুবার এসেছি, গেছি এবং থেমেছি। 1-2 বার খিচুড়ি রাঁধিয়েও খেয়েছি, কিন্তু কখনো জানিনি যে প্রকৃতির এই আশ্চর্য উদার প্রসন্নতার নিচে পৃথিবীর আদিমতম অন্ধকার বাসা বেঁধে আছে। বিড়ি গড়ে চন্দনীকে এইভাবে আবিষ্কার করব বলে দুঃস্বপ্নেও ভাবিনি। এখন বুঝলাম যে কেন ও স্থানীয় মুরব্বীদের কাছে সাহায্য চায়নি। ও হয়তো যে কারণেই হোক আমাকে ওর সবচেয়ে আপনজন ভেবেছিল। এটা সৌভাগ্য ভেবেছিলাম, এখন দেখছি দুর্ভাগ্য। দোকানি মুখ নিচু করে চা বানাচ্ছিল। আমি বললাম, চিনি কম দিও। ও স্বাগতোক্তির মতো বলল, ঘাসিয়ানি মেয়েদের কেউ কেউ ওরকম, সবাই নয়। আপনি অবাক হলেন বাবু, এ তো গত 50 বছর ধরে চলছে। তারপর বলল, ভাগ্যিস চলছে, নইলে আমরা তো না খেয়ে মরতাম। ওদের জন্যই অনেকখানি কেনা বেচা বাবুদের আসা যাওয়া। ঘাসিয়ানি মেয়েরা কেউ কেউ, আমার বিশ্বাসই হচ্ছিল না। অল্প বয়সী চিকুন মেয়েগুলো, চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা, তেল দিয়ে পাটি করে চুল আঁচড়ায়, মাথায় লাল নীল হলুদ রঙের ফিতে বাঁধে, বড় বড় পেতলের ঘড়া কোমরে বসিয়ে মহানদী থেকে জল আনে চান করতে যায় সেখানে। কখনো সখনো নৌকায় জিপ বসিয়ে নদী পেরোবার সময় হঠাৎ তাদের কারো কারো অনাবৃত সুঢল বুকে চোখ পড়ে। ভালো লাগায় এবং লজ্জাতেও চমকে উঠেছি। ওদের সুন্দর শরীর, ওদের অবসরের ধীর জীবন, ওদের চটুল সরল তারল্য, এ সব কিছুকেই ওই দারুণ পটভূমির এক একাঙ্গী টুকরো বলে মেনে নিয়ে ভালো লাগায় বিবশ হয়েছি। মনটা বড় খারাপ হয়ে গেল। কেন যে মানুষ ফুল দেখেই খুশি থাকে না। 2 হাতে ফুলের পাপড়ি ছেড়ে পদ্মবনে হাতির মতো ঢুকে পড়ে সুন্দরকে অসুন্দর করে, সারল্যকে কদর্য করে। সবচেয়ে লজ্জা লাগে কথা ভাবলে যে যারা তা করে তারা আমাদেরই মতো অপেক্ষাকৃত শিক্ষিত ও শহুরে মানুষ। এত বছর পরে আজ হঠাৎ বুঝতে পারলাম যে এই অর্ধনগ্ন গামছা পরা দোকানদারেরা, এই অশিক্ষিত ঘাসিয়ানি ছোট ছোট মেয়েগুলো আমাদের মতো গাড়ি চড়া ইংরেজি বলা বাবুদের চোখে কি দেখে, কি ভেবে হাসে ওরা, কি ভেবে ওরা গায়ে ঢলে পড়ে। চা দোকানি চা এগিয়ে দিল। মুখ নিচু করে চা খেতে খেতে বড় অপমানে গ্লানিতে আমার মুখ লাল হয়ে উঠল। অনেকক্ষণ পরে মাউসি এলো, পেছনে পেছনে ছায়ার মতো, খাকি প্যান্ট পরা আর খাকি শার্ট পরা একজন মাঝবয়সী লোক। এই তাহলে এতক্ষণ চন্দনীর ঘরে ছিল। লোকটা কাছাকাছি কোনো জঙ্গলে ফরেস্ট গার্ড হবে হয়তো, অথবা কোনো কাঠের বা বাঁশের ঠিকাদারের মুহুরি টুহুরি হবে। লোকটা ঘাটের দিকে নেমে গেল, কোনো দিকে না চেয়েই। চন্দনীর ওপর আমার খুব রাগ হতে লাগলো, তার চেয়েও বেশি চন্দ্রকান্তর ওপরে। বিড়িগড়ের মুক্ত উদার নির্মল আবহাওয়া থেকে চন্দ্রকান্ত চন্দনীকে কোথায় নামিয়ে আনলো।
চন্দ্রনীর অপরাধ কি? এটাই একমাত্র অপরাধ যে চন্দ্রকান্তকে ওর সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। পরক্ষণেই আবার মনে হলো, বলরাম কি এই মেয়ের জন্যই পাগল হয়ে গেছিল? এইরকম একজন কন্যার জন্যই কি সে গন্ডা হাতির পায়ের তলায় পড়ে প্রাণ হারালো? কেন জানি না, সমস্ত মেয়েজাতটার ওপরে আমার বড় ঘেন্না জন্মে গেছে। কি শহরে কি জঙ্গলে এরা পারে না এমন জিনিস নেই। ওদের স্বার্থপরতার, ওদের সুখের লোভের, ওদের কোনো নির্লজ্জ সাধের শেষ নেই কোনো। বড় ইতর, ইতর এরা। যে ভালোবাসে তাকে এরা পায়ে মারায়। পায়ে মারিয়ে এদের সুনামের জন্য, অথবা দুর্নমেয় ভয় এড়ানোর জন্য, শরীরের সুখের জন্য, গয়নার জন্য, ভালো খাওয়া পড়ার জন্য এরা তাকে জড়িয়ে রাখে। যার তার কাছে তার যা পরম ধন তা বিকই। কিন্তু কেন? শরীরের কোনো নিভৃত কেন্দ্রবিন্দুই কি ওদের পরম ধন? ওদের মন বলে কি কোনো পদার্থই নেই? কোনো কৃতজ্ঞতা নেই? প্রেমের বোধ কিছুই কি নেই? যেখানে জিপ রেখেছিলাম সেই দোকানিকে 2 টাকা দিয়ে রাতে জিপটাকে দেখতে বললাম। ও বলল, গরমের দিন, ওর এক ছেলেকে গাড়িতে শুয়ে থাকতে বলবে সারা রাত, কিছুই চুরি যাওয়ার ভয় নেই। ও কি জানবে যা চুরি হওয়ার তা চুরি হয়ে গেছে এর মধ্যেই। বুকের মধ্যে দারুণ এক গর্বময় স্নিগ্ধ সরলতার বদি চুরি হয়ে গেছে। কোনো পাহারাদার সেই চুরি রুখবে? গলিটা সরু, এদিকে ওদিকে মাটির দেওয়ালে খড়ের ঘর, বাঁশের কঞ্চির বা ফালি বাঁশের বেড়া তোলা। বেড়ায় বেড়ায় নানান লতা লতিয়ে আছে। কোনো কোনো ঘরে কেরোসিনের কুপি জ্বলছে। বাচ্চার গলা শোনা যাচ্ছে। কুকুরের ভুক ভুক, শুয়োরের ঘেট ঘেট, বিড়ালের মিউ মিউ শোনা যাচ্ছে। মাউসির পেছনে চলছি তো চলছি। বস্তির প্রায় শেষে এসে মাউসি থামল। বেড়ার মধ্যে দরজা দিয়ে আমাকে নিয়ে গেল। উঠোনে একটা সজনে গাছ, তুলসী মঞ্চ, একটা কালো রোগা কুকুর সামনে 2 পায়ের ওপরে মাথা রেখে শুয়েছিল। আমাকে দেখে একবার চোখ তুলল, অস্ফুটে একটা আওয়াজ করলো, তারপর আবার চোখ বুজে ফেলল। বুঝি ঘেন্নায় আমার দিকে তাকালো না। মাউসি দরজা দেখিয়ে ফিরে গেল, বলল, দরজা খুলো না সারা রাত, কত রকম লোক আসে যায়। সারা রাত তাহলে এই ঘাটে নানান সরীসৃপের আসা যাওয়া, কত কি জানিনি এতদিন। দরজা ঠেলে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম ভেতর থেকে। তখন ও ঘরে কেউ ছিল না। ঘরের মধ্যে একটা বাঁশের মাচা, তার উপরে শত ছিন্ন তোষক, ওপরে একটা কুচকানো নীল রঙা বেড কভার, তালগোল পাকানো তেলচিটে বালিশ একটা। কত লোক যুদ্ধ করে এর ওপরে কে জানে। ঘেন্নায় আমার গা রিরি করতে লাগলো। ঘরের কোনায় কটক চণ্ডীর পট, সিঁদুর ল্যাপা, বলরাম ও জগন্নাথের পটও আছে। 2 ঘরের মাঝে চৌকাঠে কুপি জ্বলছে কেরোসিনের। ভেতর থেকে চন্দনী উড়িয়াতে বলল, বসো বাবু, আসছি এক্ষুনি, লক্ষ্মীটি বসো। গলার স্বর এখনো মৌটুসি পাখির মতোই মিষ্টি আছে, কিন্তু মনে হলো সেই সারল্য নেই স্বরে। একেই কি দেখেছিলাম বিড়িগড়ের দুর্গ থেকে নেমে আসার সময়? একেই কি মনের গোপন কোণে ভালোবেসেছিলাম? চন্দ্রকান্তর বিয়েতে আমি কি সত্যি খুশি হয়েছিলাম? সেই পরিবেশে দাঁড়িয়ে সেই হতভাগ আমাকে শুধলাম আমি। চন্দনী কি আমার কাছে শুধুমাত্র একটি জংলি মেয়েই? তাই যদি হবে, তাহলে কলকাতা থেকে এত দূরে অন্যের হাতে লেখানো চিঠি পেয়ে এত কষ্ট করে কেন এলাম? চন্দনীকে এই পরিবেশে আবিষ্কার করার জন্যই কি? যাকে 15 টাকায় এক রাতের জন্য পাওয়া যায়, তাকে সারা জীবনের জন্য পাওয়ার দাম কত? 5,000?
10,000, বাস। চন্দনী, তুমি এতই সস্তা? সব মেয়েই কি এত সস্তা? তাই বোধহয়। তাহলে পরিধির বলরামরা কেন মরে গিয়েও বেঁচে যায়? কেন তারা তোমাদের নিষ্ঠুরতার শিকার হয়েও অমর হয়?